আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০ থিঙ্ক ট্যাঙ্ক। কুয়েত ইরাক সীমান্ত ভেঙে ফেলার হুঁশিয়ারি। ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণ সম্পন্ন। ইরান যুদ্ধে জড়াতে প্রচুর চাপ দেওয়া হয়েছে, বলছেন স্টারমার। যুদ্ধে যুক্তরাষ্ট্রকে চান না ৬৬% মার্কিনী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরান এবং এর প্রতিপক্ষ শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। আর এর মধ্যেই ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা সংস্থা এক যৌথ বিশ্লেষণে দাবি করেছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জয় পাওয়া প্রায় অসম্ভব। এই গবেষণা সংস্থাগুলোর মতে গত কয়েক দশকে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক স্তরে নিয়ে গেছে যা শুধু প্রথাগত যুদ্ধের মাধ্যমেই মোকাবিলা করা সম্ভব নয়, বরং ইরানের ভৌগোলিক অবস্থান, তাদের উন্নত ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সক্ষমতা যে কোনো বড় শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্লেষণে বলা হয়েছে যে ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও তারা নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তিতে যে উন্নয়ন ঘটিয়েছে তা সত্যিই বিস্ময়কর, এবং বর্তমানে তাদের যে ছায়াবাহিনী বা আঞ্চলিক মিত্ররা রয়েছে তারা মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে, যা কোনো সরাসরি যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি শুনছেন তারা কি মনে করেন যে আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির জয় নাকি কৌশলের জয় বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের গভীর বিশ্লেষণমূলক নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইরানের ভূখণ্ডটি পাহাড়ি এবং অত্যন্ত জটিল হওয়ার কারণে সেখানে স্থল অভিযান পরিচালনা করা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হতে পারে, এবং তাদের রাডার ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এতটাই শক্তিশালী যা তা পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা নজরদারিকে ফাঁকি দিতে সক্ষম। থিঙ্ক ট্যাঙ্কগুলোর এই রিপোর্টটি মূলত পশ্চিমা নীতি নির্ধারকদের সতর্ক করার জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। কারণ এই অঞ্চলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে, যা শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতির পতন ঘটাতে পারে। কুয়েত ও ইরাক সীমান্তের দিকে, তবে সেখানে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে, যেখানে সম্প্রতি কুয়েত ও ইরাকের মধ্যে বিদ্যমান সীমান্ত কাঠামো বা সীমানা প্রাচীর ভেঙে ফেলার একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ঐতিহাসিকভাবেই এই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের, এবং ১৯৯০ সালের যুদ্ধের স্মৃতি এখনও মানুষের মনে অম্লান হয়ে আছে। কিন্তু সম্প্রতি কিছু উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী এবং রাজনৈতিক মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে জাতিসংঘের নির্ধারিত এই সীমান্ত তারা মানে না, এবং এই সীমানা প্রাচীর তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে, যা শেষ পর্যন্ত দুই দেশের ভ্রাতৃত্বের অন্তরায়। এই ধরনের উত্তপ্ত বাক্যবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কুয়েত সরকার তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং ইরাক সরকারের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের উত্তেজনা প্রশমিত হচ্ছে না। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনীতির একটি অত্যন্ত সংবেদনশীল দিক, কারণ যদি কোনোভাবে এই সীমান্ত কাঠামো ক্ষতিগ্রস্ত হয় তবে তা আবার একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূচনা করতে পারে, যা কোনো পক্ষই এই মুহূর্তে চাচ্ছে না। দর্শক, আপনাদের কি মনে হয়, এই ধরনের সীমান্ত বিরোধ কি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, নাকি এর পেছনে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বিশ্লেষকরা মনে করছেন যে ইরাকের অভ্যন্তরে থাকা কিছু রাজনৈতিক গোষ্ঠী মূলত নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের বিতর্কিত মন্তব্য করছে, যা প্রকৃতপক্ষে দুই দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। কারণ কুয়েত এবং ইরাকের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের কাজ যখন দ্রুত গতিতে এগোচ্ছিল, তখনই এই ধরনের সীমান্ত ভাঙার হুঁশিয়ারি বিনিয়োগকারীদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।
বিজ্ঞানের পাতায় এক অভাবনীয় সাফল্যের গল্প রচিত হল যখন দীর্ঘ ৫৪ বছর পর মানুষ আবার চাঁদের অভিমুখে যাত্রা শুরু করেছে এবং নাসার আর্টেমিস ২ মিশনটি সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এই মিশনটি মানব সভ্যতার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে, কারণ ১৯৬৯ সালের পর এই প্রথম মানুষ আবার পৃথিবীর কক্ষপথ পেরিয়ে চাঁদের কাছাকাছি পৌঁছনোর দুঃসাহস দেখাচ্ছে। আর্টেমিস ২ মিশনে ৪ জন নভোচারী রয়েছেন, যারা ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এবং এই সফল উৎক্ষেপণটি প্রমাণ করে যে মহাকাশ গবেষণায় মানুষ এখন কতটা শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করছে। এই অভিযানের মূল লক্ষ্য হল ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি স্থাপন করা এবং সেখান থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করা, যা একসময় কেবল সায়েন্স ফিকশন সিনেমাতেই লেখা যেত, কিন্তু আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আপনারা কি কল্পনা করতে পারেন যে আগামী ১০-১৫ বছরের মধ্যে হয়তো মানুষ চাঁদে ঘুরতে যাবে? এই রোমাঞ্চকর যাত্রা সম্পর্কে আপনার অনুভূতি আমাদের জানান এবং মহাকাশ বিজ্ঞানের এমন সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নাসা জানিয়েছে যে এবারের মিশনে অত্যন্ত উন্নত মানের লাইফ সাপোর্ট সিস্টেম এবং রেডিয়েশন শিল্ড ব্যবহার করা হয়েছে, যা নভোচারীদের দীর্ঘ সময় মহাকাশে টিকে থাকতে সাহায্য করবে এবং এই মিশনের সাফল্যই নির্ধারণ করবে কবে মানুষ আবার সরাসরি চাঁদের মাটিতে পা রাখবে। সারা বিশ্বের মানুষ যখন উৎকণ্ঠা নিয়ে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করছিল, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে প্রতিকূলতা জয় করাই মানুষের ধর্ম এবং এই আর্টেমিস ২ মিশন কেবল একটি দেশের নয়, বরং সমগ্র মানবজাতির এক বিশাল বিজয়। যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে ব্যাপক তোলপাড় চলছে এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বলেছেন যে তাকে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে প্রচণ্ড চাপের মুখে রাখা হয়েছে। স্টারমার তার এক ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে ব্রিটিশ সরকার কোনো অবস্থাতেই অহেতুক যুদ্ধে জড়াতে চায় না এবং তারা যে কোনো সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে আগ্রহী। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে বন্ধু দেশগুলোর পক্ষ থেকে সহযোগিতার আহ্বান ক্রমাগত বাড়ছে। এই চাপ মূলত সামরিক সাহায্য বা সরাসরি সৈন্য পাঠানোর বিষয়ে হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যা ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে, কারণ সাধারণ মানুষ কোনো নতুন যুদ্ধে অর্থ ব্যয় করার পক্ষপাতী নয়। প্রধানমন্ত্রীর এই অকপট স্বীকারোক্তি বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পর্দার আড়ালে বড় বড় শক্তিগুলো ইরানের বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টা করছে এবং যুক্তরাজ্যকে সেখানে একটি বড় ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আপনাদের কি মনে হয়, যুক্তরাজ্যের কি উচিত হবে এই যুদ্ধে অংশগ্রহণ করা, নাকি তাদের নিরপেক্ষ থাকা উচিত? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানান এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। স্টারমার আরও উল্লেখ করেছেন যে দেশের অর্থনীতি এবং জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং কোনো বাহ্যিক চাপে পড়ে ব্রিটিশ সেনাবাহিনীর জীবন ঝুঁকির মুখে ফেলবেন না। এই অবস্থানটি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের ভাবমূর্তিকে যেমন দৃঢ় করেছে, তেমনি মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের শীতলতা তৈরি করতে পারে, যা আগামীর কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতের দিকে তাকালে এক চাঞ্চল্যকর তথ্য দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে ৬৬% আমেরিকান নাগরিক কোনোভাবেই যুদ্ধে তাদের দেশকে জড়াতে চান না। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে মার্কিন জনগণের একটি বড় অংশ মনে করে যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বিদেশের মাটিতে অস্ত্র পাঠাতে ব্যয় না করে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা উচিত। ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে মার্কিনীরা এখন অনেক বেশি সচেতন এবং তারা বিশ্বাস করে যে যুদ্ধের মাধ্যমে কোনো স্থায়ী শান্তি আসে না, বরং এটি কেবল ধ্বংস আর অনিশ্চয়তা বয়ে আনে। এই ৬৬% মানুষের মতামত মার্কিন প্রশাসনের ওপর এক বিশাল চাপ সৃষ্টি করছে, কারণ সামনেই নির্বাচন এবং জনমতকে উপেক্ষা করে কোনো বড় ধরনের সামরিক অভিযানে যাওয়া বাইডেন বা আগামীতে যেই ক্ষমতায় আসুক তার জন্য অনেক কঠিন হবে। আপনারা কি মনে করেন জনমতের এই প্রতিফলন কি মার্কিন পররাষ্ট্র নীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? আপনার মতামত আমাদের জানান। জরিপটিতে আরও দেখা গেছে যে তরুণ প্রজন্মের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে ক্ষোভ সবচেয়ে বেশি এবং তারা সামরিক হস্তক্ষেপের চেয়ে কূটনৈতিক সংলাপ এবং মানবিক সহায়তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
আমেরিকার এই অভ্যন্তরীণ মানসিকতা পরিবর্তন বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে, কারণ এতদিন যুক্তরাষ্ট্রকে যেখানে বিশ্বের পুলিশ হিসেবে দেখা হতো, এখন সেই দেশের মানুষই নিজেদের গুটিয়ে নিতে চাচ্ছে। এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্য বা ইউরোপের দেশগুলো যারা নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভর করত, তারা এখন নতুন বিকল্প খুঁজতে শুরু করবে, যা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সমাপ্তি ঘটাতে পারে।